প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমার পূর্বঘোষিত পোস্ট কলোনিয়াল আলাপের প্রথম কিস্তি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। উত্তর উপনিবেশবাদ বা পোস্ট কলোনিয়ালিজম সম্পর্কে ৬ কিস্তিতে আমি আলাপগুলো এমনভাবে সাজিয়েছি যাতে পোস্ট কলোনিয়ালিজম বা উত্তর উপনিবেশবাদ বুঝতে ধারাক্রমের সমস্যা না হয়। আজকে উত্তর উপনিবেশবাদ সংক্রান্ত কিছু ধারণা ও পরিভাষা নিয়ে আমি কথা বলবো। প্রতিটি ডিসিপ্লিনেরই কিছু পরিভাষা থাকে। সেই ডিসিপ্লিন বুঝতে পরিভাষাগুলার দরকার হয়। এগুলো ভালো করে না বুঝলে পোস্ট কলোনিয়ালিজম বোঝাও একটু কষ্টকর হবে। এর বাইরেও কিন্তু পোস্ট কলোনিয়ালিজম সংক্রান্ত আরও পরিভাষা, অন্যান্য ডিসিপ্লিনের পরিভাষাও ব্যবহার করা হয়, কিন্তু এই পরিভাষাগুলা খুবই গুরুত্বপূর্ণ, খুব জরুরি বোঝা। আজকে আমি 14টি পরিভাষা নিয়ে কথা বলবো। এর বাইরেও কিছু কথা বলবো, সেগুলো আমি পরে পর্যায়ক্রমে উপস্থাপন করছি। যাই হোক, এখন থেকে প্রতি বুধবার এবং রোববার রাত 9টায় 6 কিস্তি আলাপ ধারাবাহিকভাবে নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকে পরিভাষা সংক্রান্ত আলাপে প্রথমে দেশান্তর নিয়ে কথা বলতে চাচ্ছি। কারণ হচ্ছে কলোনি এবং মাইগ্রেশন বা দেশান্তর। কলোনি উপনিবেশ, মাইগ্রেশন দেশান্তর, এই দুটো জিনিস প্রায় অনেকে গুলিয়ে ফেলেন। এই জন্য আমি এইগুলো নিয়ে একটু কথা বলবো। মাইগ্রেশন হচ্ছে দেশান্তর, মানব সভ্যতার, মানব জাতির খুবই একদম আদিমকাল থেকে মাইগ্রেশন একটি স্বাভাবিক প্রক্রিয়া। মাইগ্রেশন হচ্ছে আরো ভালো পরিবেশে, ভালোভাবে, সহজভাবে এবং উন্নততর জীবনযাপনের জন্য যখন কোনো একটা মানব গোষ্ঠী নিজের জায়গা ছেড়ে, নিজের এলাকা ছেড়ে আরেক এলাকায় গিয়ে বসতি করে। ধারণা করা হয় এভাবেই পৃথিবীতে মানুষ ছড়িয়ে পড়েছে। মানুষের উৎপত্তি পূর্ব আফ্রিকায় মনে করা হয় এখন পর্যন্ত, যে মতবাদ সবচেয়ে প্রমিনেন্ট। ধারণা করা হয় যে 1 লক্ষ বছর আগে পূর্ব আফ্রিকা থেকে মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করে। প্রথমে আরব উপদ্বীপ, আরব অঞ্চলে একটি গ্রুপ, আবার ফিলিস্তিন ওইসব এলাকা হয়ে ইউরোপের দিকে আরেকটি গ্রুপ ছড়িয়ে পড়ে, তারপর মধ্য এশিয়া, এভাবে। ফলে মাইগ্রেশন হচ্ছে একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমরা 17 শতকেও বাংলাদেশে মাইগ্রেশন হতে দেখেছি। মোগল শাসন কায়েম হওয়ার পর, মোগল শাসন স্থায়ী হওয়ার পরে প্রচুর লোক ইরান, মধ্য এশিয়া, আরব অঞ্চল থেকে এখানে এসেছে। এটাই হলো মাইগ্রেশন। মাইগ্রেশনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এরা আসে, এই মানব গোষ্ঠী এসে এখানে থেকে যায়, এখানকার সংস্কৃতি, ভাষা, আচার প্রথা, পরিবেশ, পরিপার্শ্বের সাথে মিলিয়ে সে এখানকার মানুষ হয়ে ওঠে। অনেক সময় মাইগ্রেটরি যে জনগোষ্ঠী, তার সংস্কৃতি এবং স্থানীয়দের সংস্কৃতির মিশ্রণে নতুন সাংস্কৃতিক ট্রেন্ডগুলো জন্ম নেয়। এটি হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশন কখনো কখনো রক্তাক্ত হতে পারে, যখন অন্য একটা মানব গোষ্ঠী নতুন জায়গায় এসে বসত করতে চায়, তখন সেখানকার মানুষজন সেটিতে বাধা বাধা দিবে, এটি স্বাভাবিক, এবং এর ফলে কখনো কখনো মারামারি, ঝগড়াঝাটি, রক্তাক্ত পরিণতি হয়। আমরা সেগুলো পৃথিবীতে বিভিন্ন জায়গায় দেখেছি। এটি হলো মাইগ্রেশন, দেশান্তর। মোগলরা এসেছে, পাঠানরা এসেছে, তার আগে আর্যরা এসেছে মধ্য এশিয়া থেকে। আমরা জানি না যে আর্যদের এখানে আগমনটা কতটা রক্তাক্ত ছিল নাকি শান্তিপূর্ণ ছিল, কিন্তু তারা এসেছে এবং তারা মাইগ্রেট করেছে, মানে হচ্ছে এখানে দেশান্তরিত হয়ে বসবাস করতে শুরু করেছে। এখানকার সংস্কৃতি, ভাষা এবং তাদের সংস্কৃতি এবং ভাষার মিলমিশের মধ্য দিয়ে নতুন এক বাস্তবতা জন্ম নিয়েছে। এটি হলো দেশান্তর। অন্যদিকে কলোনি হলো যখন একটি দেশ আরেকটি দেশ গিয়ে দখল করে, তাকে শাসন করে, শোষণ করে, কিন্তু সেখানে সে স্থায়ীভাবে বসবাস করে না। তাকে সে আদার মনে করে, তাকে মনে করে তার বসংবদ, সেখানকার সম্পদ লুটে নেয়, সেখানকার মানুষকে নির্যাতন করে, নিজের শাসন চাপিয়ে দেওয়ার জন্য যা দরকার সে তা করে, সেখানকার সংস্কৃতি, সমাজ সংগঠন, অর্থনীতি সমস্ত কিছু তছনছ করে ফেলে, শুধুমাত্র নিজের প্রভাব এবং নিজের শাসন বজায় রাখার জন্য তারা সেখানে কখনোই স্থায়ীভাবে বসবাসের চিন্তা করে না। এটিকে একটা শোষণের জায়গা মনে করে। ফলে এই কলোনিটা কিন্তু একটা
তুলনামূলকভাবে অনেক আধুনিক একটি প্রক্রিয়া, একটি বাস্তবতা। যেমন ব্রিটিশরা ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে কলোনি করেছিল। এখানে তারা শাসন করেছে এখানকার মানুষদেরকে। এখানকার মানুষদের ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, সমাজতত্ত্ব, অর্থনীতি সমস্ত কিছুকে ভুল বলে, বাজে বলে, নেতিবাচক বলে, অসভ্য বলে বাতিল করে দিয়েছে। এখানকার ইতিহাস মুছে ফেলেছে, নিজেদের মতো ইতিহাস হাজির করেছে। আর এখানকার সম্পদ শুষে নিয়ে ইংল্যান্ড শিল্প বিপ্লবের মধ্য দিয়ে পৃথিবীর অন্যতম পরাশক্তি হিসাবে দাঁড়িয়েছে। এটি হচ্ছে কলোনি। ফলে কলোনি এবং দেশান্তরের মধ্যে মূল পার্থক্য হচ্ছে দেশান্তরীরা নতুন জায়গাকে নিজের মাতৃভূমি মনে করে এবং এখানকার মাটিকে, এখানকার পরিবেশকে, এখানকার মানুষজনকে, সংস্কৃতিকে একেবারেই পর মনে না করে এর মধ্যে দিয়ে মিলমিশের মধ্যে দিয়ে এখানে এসে নতুনভাবে স্থায়ী হয়। আর কলোনি হচ্ছে শুধু শোষণ করে তারপর এক পর্যায়ে আমরা জানি যে গত শতকে মাঝামাঝি সময়ে প্রায় পৃথিবীর সমস্ত কলোনি চলে গেছে। এই দুইয়ের পার্থক্য প্রথমে বুঝতে হবে। না বুঝলে উত্তর উপনিবেশবাদ বোঝা একটু ভুল বোঝা সম্ভাবনা থেকে যায়। এই উপনিবেশ থেকেই কলোনিয়ালিজম কথাটি এসছে। কলোনিয়ালিজম হচ্ছে উপনিবেশকে বৈধ করার এক ধরনের প্রবণতা এবং মতবাদ। এখানে বলা হয় যে কলোনিতে যারা আছে, উপনিবেশিত যারা, এরা অসভ্য, এরা বর্বর, এরা শিক্ষা দীক্ষায় সংস্কৃতিতে পিছিয়ে আছে, আমরা উন্নত, আমরা উপনিবেশক, আমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে উন্নত করা, শিক্ষিত করা, সংস্কৃতিবান করা, কাজে আমরা শাসন করছি, এই শাসন বৈধ। এটি হচ্ছে কলোনিয়ালিজম বা কলোনিয়াল অ্যাটিটিউড, কলোনিয়াল আইডিওলজি। এ পূর্বে আমরা আদারিং নিয়ে কথা বলব। আদারিং দর্শনেরও একটা পরিভাষা। আইডেন্টিটি বলতে আমরা যা বুঝি, মানে আত্মপরিচয়, আমি নিজ আত্ম সম্পর্কে যে বোধন, যে বোঝন, মানে রিয়েলাইজেশন, বোঝা মানে বোঝন, এটি সম্পন্ন হওয়ার জন্য অপরের, আদারের প্রয়োজন আছে, অন্যের উপস্থিতির প্রয়োজন আছে। মানুষ অন্যের নিরিখে, অন্য আছে, অপর আছে, এর নিরিখেই নিজেকে বুঝতে পারে। ফলে দর্শনে এটি খুব একটা গুরুত্বপূর্ণ ধারণা। এই যে অপর বা আন বা অন্য, একে এড়িয়ে আত্মপরিচয় সম্ভব না। ফলে পোস্ট কলোনিয়ালিজমের যে আদারিং, উত্তর উপনিবেশবাদের যে আদারিং আর ফিলোসফির যে আদারিং, দুটিকে এক করে দেখলে চলবে না। পোস্ট কলোনিয়ালিজমে আদারিং বলতে বোঝায় এই যে আমি ছাড়া, আমি হয়ে ওঠার জন্য আরেকজনকে আমার নিরিখ তৈরি করছি, আমার আয়না তৈরি করছি, অন্য অনেক মানুষকে আমার আয়না হিসাবে দেখে আমি নিজেকে বোঝার চেষ্টা করছি। এর পরের পর্যায়ে অন্যকে ছোট করা, অন্যকে আমার চেয়ে খারাপ মনে করা, আমার চেয়ে অযোগ্য মনে করা, আমার চেয়ে হেয় মনে করা, এইটি হচ্ছে আদারিং। এর মধ্য দিয়ে আমি নিজেকে উৎকর্ষ, নিজেকে মহৎ, শ্রেষ্ঠতর, যোগ্যতর সেটি প্রমাণ করতে চাই। ফলে নিজের বরত্ব জাহির করার জন্য অন্যকে যে ছোট করার প্রক্রিয়া, সেটি হচ্ছে এই কন্ট্রাস্টের মধ্যে দিয়ে যে আমার বরত্ব আমি জাহির করছি, এটি হলো আদারিং। এর ফলে ক্ষমতার ভারসাম্যে আরো অবনতি ঘটে। আমি যখন মনে করি অপর হচ্ছে, অন্য যারা আছে তারা হচ্ছে আমার চেয়ে কম যোগ্য, ফলে ক্ষমতায় আমি আমার প্রভাবকে সবচেয়ে প্রয়োজনীয় মনে করব। আমি মনে করব আমি হচ্ছি যোগ্য, আমি হচ্ছি উৎকৃষ্ট গুণাবলীর অধিকারী, আমি ভালো করি মানুষের জন্য। ফলে অপর মানে আদার যদি এই ক্ষমতার ভারসাম্যে, ক্ষমতার কাঠামোতে যুক্ত হয়, তাহলে খারাপ কাজ করবে। আমি যেহেতু ভালো, কাজে আমি মানুষের জন্য ভালোটা করব। ফলে এই ক্ষমতার ভারসাম্যে এই আদারিং একটা অনিবার্য অবনতি তৈরি করে। এর ফলে বৈষম্যের সুযোগ তৈরি হয় হচ্ছে খারিজ করে দেওয়ার একটা প্রবণতা, অন্যকে তুচ্ছ করা, ছোট করা,
খারিজ করা এবং বৈষম্যের ব্যবস্থা করা, এগুলো আদারিং থেকে আসে। ফলে আদারিং পোস্ট কলোনিয়াল সংক্রান্ত আলোচনায় সবসময় নেতিবাচক প্রবণতা। এরপর আসতেছে এসেনশিয়ালিজম। এসেনশিয়ালিজম কি? এসেনশিয়ালিজম হচ্ছে বাংলায় বলতে পারি যে অনিবার্যতা, কোনো একটা কিছুকে মনে করা যে এর বাইরে আর কিছু হইতে পারে না। পোস্ট কলোনিয়ালিজমে এসেনশিয়ালিজম কলোনিয়ালিজমের একটা হাতিয়ার, একটা ধারণা। সেটি হচ্ছে কিছু মানুষ জন্মগতভাবেই, কিছু এলাকার লোক জন্মগতভাবেই, প্রকৃতিগতভাবেই অধিকতর যোগ্য, ভালো, কষ্ট সহিষ্ণু, ক্রিয়েটিভ এবং মহত্তম আর সব গুণের অধিকারী। এর অর্থ হচ্ছে যে এসেনশিয়ালিজম মনে করে যে মানুষ জন্মের মধ্য দিয়েই একটা উৎকৃষ্ট গুণাবলীর অধিকারী হয়, আর অন্য যারা আছে হয়তো আদার কিংবা অন্য দেশের মানুষ, অন্য জনগোষ্ঠীর মানুষ, তারাও জন্মগতভাবেই খারাপ, দুর্বল, তারা অযোগ্য, শারীরিকভাবেও হয়তো অক্ষম। এইটি হচ্ছে এসেনশিয়ালিজম, কোনো ধারণাকে একদম অনিবার্য মনে করা, কোনো প্রাকৃতিক গুণাবলীকে অনিবার্য মনে করা যে প্রাকৃতিকভাবে এটি নির্ধারিত হয়ে আছে। তো কলোনিয়ালিজম ডেভেলপ করার জন্য এসেনশিয়ালিজম, আদারিং এর যেমন একটা ভূমিকা ছিল, এসেনশিয়ালিজমের একটা ভূমিকা আছে। এসেনশিয়ালিজম মনে করে, এসেনশিয়ালিস্ট ধারণা অনুযায়ী মনে হয় যে পশ্চিমে যেমন প্রাচ্যের লোকেরা, যদি আমি মনে করি প্রাচ্যের লোকেরা অলস, এরকম কথাবার্তা কলোনির যুগের সাহিত্যে, পশ্চিমা সাহিত্যে প্রচুর আছে। প্রাচ্যের লোকেরা মিথ্যুক, তারা অলস, তারা বিশৃঙ্খল, তারা কেওয়াস পছন্দ করে, বিশৃঙ্খলা পছন্দ করে, আইন মানে না, অন্যের অধিকার খর্ব করে, তারা রাজতন্ত্র পছন্দ করে, তারা একনায়কতন্ত্র পছন্দ করে, মানুষকে নির্যাতন করে, নির্যাতক, এরকম নানা ধরনের অনেক নেগেটিভ ধারণা প্রাচ্যের মানুষ সম্পর্কে ছড়িয়ে দেওয়া হয়েছে। কেন? জন্মগতভাবেই, প্রকৃতিগতভাবেই যেন প্রাচ্যের মানুষ এরকম হবে, না হলে প্রাচ্যের মানুষ অলস এই কথার কোনো অর্থ নেই। অলস একজন ব্যক্তি হতে পারে, সে প্রাচ্যেরও হতে পারে, পাশ্চাত্যেরও হতে পারে, যে কোনো দেশের বা জনগোষ্ঠীর একজন মানুষ অলস হতে পারে, আবার আরেকজন কর্মক্ষম হতে পারে। তো এই যে এসেনশিয়ালিস্ট দৃষ্টিভঙ্গি থেকে গোটা একটা বিশাল একটা অঞ্চলের মানুষকে অলস কিংবা খারাপ কিংবা বিশৃঙ্খল বলা, এটি হচ্ছে এসেনশিয়ালিস্ট দৃষ্টিভঙ্গি, এবং এই কাজটাই হচ্ছে এসেনশিয়ালিজম। এই এসেনশিয়ালিজম মতবাদটি, ধারণাটি উত্তর উপনিবেশবাদ সংক্রান্ত আলোচনায় খুবই নেগেটিভ একটি টুল, এটি আমাদের মনে রাখতে হবে। এরপর আসছে আমরা ওরিয়েন্টালিজম নিয়ে এখন কথা বলবো। ওরিয়েন্টালিজম বোঝার জন্য যে কথাগুলো বলেছি আগে যেসব ধারণা আলোচনা করেছি, সেগুলো ওরিয়েন্টালিজম বোঝার জন্য কাজে লাগবে। ওরিয়েন্টালিজম হচ্ছে, আমরা জানি যে এডওয়ার্ড সাইদ এর একটা বই আছে ওরিয়েন্টালিজম, এখান থেকে ওরিয়েন্টালিজম ধারণাটি, পরিভাষাটি তৈরি হয়েছে। ওরিয়েন্টালিজম হচ্ছে যে প্রাচ্যের মানুষকে কিংবা প্রাচ্যকে কিছু ছাঁচ কিংবা নমুনা দিয়ে বোঝায়। কি? যেমন যেটা এসেনশিয়ালিস্ট দৃষ্টিভঙ্গিতে বলেছিলাম যে প্রাচ্যের মানুষ অলস, সমস্ত প্রাচ্যকে তাহলে অলস মানুষের একটা জায়গা হিসেবে দেখা। প্রাচ্যের মানুষ বিশৃঙ্খল, প্রাচ্যের মানুষ অসভ্য, প্রাচ্যের মানুষ অসংস্কৃত, এইসব ছাঁচ, স্টেরিওটাইপ দিয়ে, এসব ছাঁচ দিয়ে প্রাচ্যের মানুষকে বোঝায়, যার পেছনে কোনো বস্তুভিত্তি নাই। এডওয়ার্ড সাইদ দেখিয়েছেন যে ওরিয়েন্টালিজম যেভাবে গড়ে উঠেছে তার পিছনে আসলে বাস্তবসম্মত কারণ প্রায় নেই বললেই চলে। সেই এসকিলাসের সময় থেকে শুরু করে পশ্চিমের সাহিত্য, নাটক, গল্প, কবিতায় প্রাচ্যকে প্রথমে আদারিং করা হয়েছে। আদারিং করার পরপরই তার মনে হয়েছে প্রাচ্যের তুলনায় আমরা পাশ্চাত্যবাসীরা উন্নততর, যোগ্য এবং অধিকতর শক্তিশালী। আদারিং এর যে স্বভাব, আদারিং করতে গেলে এটি ঘটবে, নিজেকে অনেক বেশি শ্রেষ্ঠ মনে হবে। তো এটি মনে হওয়ার পর তার মধ্যে একটা এসেনশিয়ালিস্ট দৃষ্টিভঙ্গি গজিয়েছে যে তাহলে পাশ্চাত্যের মানুষ জন্মগতভাবেই অধিকতর যোগ্য, অধিকতর সভ্য এবং সুশৃঙ্খল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, মানুষের অধিকার খর্ব করে না, হরণ করে না, এবং এইভাবেই ওরিয়েন্টালিজম
গড়ে উঠেছে, ওরিয়েন্টালিজম সংক্রান্ত সমস্ত ধারণাগুলো গড়ে উঠেছে। এগুলো দিয়ে, এই ওরিয়েন্টালিজম দিয়ে উপনিবেশকে বৈধ করার একটা চেষ্টা চলেছে। প্রাচ্য, এডওয়ার্ড সাইড দেখেছেন, প্রাচ্য হচ্ছে তাদের কাছে যে পূর্বপুরুষদের লেখা বইপত্র, ভ্রমণ কাহিনী, গল্প, উপন্যাস, এইসব জায়গায় প্রাচ্যকে যেভাবে যেসব বিবরণে প্রাচ্যকে যেভাবে তুলে ধরা হয়েছে, তাদের কাছে প্রাচ্য হচ্ছে সেই রকম। প্রাচ্যকে তারা বুঝে প্রাচ্যে এসে না, বইপত্র দিয়ে, লাইব্রেরিতে, প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে প্রাচ্যকে তারা বোঝে। তার মানে হচ্ছে যে জ্ঞান তত্ত্ব, এসেনশিয়ালিস্ট জ্ঞান তত্ত্ব, আদারিং প্রভৃতি টুল ব্যবহার করে যে জ্ঞান তত্ত্ব গড়ে উঠেছে, যে সাহিত্য গড়ে উঠেছে পশ্চিমে, সেই জ্ঞান তত্ত্বের আলোকে, সাহিত্যের আলোকে তারা প্রাচ্যকে বোঝে। এটি হলো ওরিয়েন্টালিজম। সাইদ বলছেন যে প্রাচ্য তো এখানে আছে, বিশাল প্রাচ্য পড়ে আছে, তো তুমি এখানে এসে দেখো তোমার কথাগুলো সত্যি কিনা। তোমার জ্ঞান তত্ত্বের আলোকে বোঝার তো প্রয়োজন নেই, লাইব্রেরি থেকে তো প্রাচ্যকে বোঝা সম্ভব না। এবং সমস্ত প্রাচ্যকে একটা ইভেন একরকম জিনিস মনে করলে হবে না। প্রাচ্যের সমস্ত লোক অলস, প্রাচ্যের লোক অসভ্য, তার মানে প্রাচ্যের কোটি কোটি মানুষ সবাই অসভ্য, কোটি কোটি মানুষ সবাই অসংস্কৃত, বিষয়টা তো তা না। এটি হচ্ছে ওরিয়েন্টালিজম। ওরিয়েন্টালিজমের মূল উদ্দেশ্য প্রাচ্যকে ছোট করা, হেয় করা, মার্জিনালাইজড করা, এবং এর মধ্য দিয়ে প্রাচ্যে তার উপনিবেশকে বৈধ করা। এই জন্যে অনেক বইপত্র এডওয়ার্ড সাইড পড়েছেন এবং সেগুলো রেফারেন্স দিয়েছেন। সেখানে দেখিয়েছেন যে তারা প্রত্যেকেই প্রাচ্যকে তার জ্ঞান তত্ত্বের আলোকে, তার ধারণার আলোকে, স্টেরিওটাইপের আলোকে বোঝার চেষ্টা করেছে। কেউ প্রাচ্যে এসে বাস্তব প্রাচ্যকে বোঝার চেষ্টা করেনি। প্রাচ্যকে তারা হাজির করেছে জ্ঞান তত্ত্বের বিষয় হিসেবে, নিজেদের মতো করে, আদারিং করে, এসেনশিয়ালিস্ট দৃষ্টিভঙ্গি থেকে। এই যে বিষয়, এটি হচ্ছে ওরিয়েন্টালিজম। আমরা জানি এই ওরিয়েন্টালিজম থেকেই পোস্ট কলোনিয়ালিজমের জন্ম হয়েছে। যখন ওরিয়েন্টালিজমে তুলে ধরা হয়েছে যে প্রাচ্যকে কিভাবে মার্জিনালাইজড করা হয়েছে, এসেনশিয়ালিস্ট দৃষ্টিভঙ্গি থেকে আদারিং করা হয়েছে, তার নিরিখে প্রাচ্যের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য সব বাতিল করে দেওয়া হয়েছে। যেহেতু প্রাচ্য সাংস্কৃতিকভাবে অসভ্য, নিম্নতর সংস্কৃতির অধিকারী, কাজেই প্রাচ্যের সমস্ত কিছুই বাতিল করে দিতে হবে। প্রাচ্যতে নিজের শিক্ষা ব্যবস্থা চালু করেছে, ইংরেজি সাহিত্য চালু করেছে, ইউরোপের জ্ঞান তত্ত্ব, দর্শন সবই প্রাচ্যে হাজির করা হয়েছে। প্রাচ্যের মানুষকে সেগুলো শেখানো হয়েছে, কারণ তাদের ধারণা সেগুলো হচ্ছে উন্নত করে। এইভাবে প্রাচ্যের প্রায় সমস্ত কিছুই ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে এই ওরিয়েন্টালিস্ট দৃষ্টিভঙ্গি থেকে। এই যে ওরিয়েন্টালিস্ট দৃষ্টিভঙ্গি, এটি এডওয়ার্ড সাইদ তার ওরিয়েন্টালিজম গ্রন্থে খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন। এটি ওরিয়েন্টালিজম। আমরা এই পর্যায়ে হেজিমনি নিয়ে, হেগেমনি অথবা হেজিমনিও বলেন, অনেকে হেগেমনিও বলেন, হেগেমনি নিয়ে আমরা কথা বলবো। এটাকে আমি বাংলায় বলি ভাবাধিপত্য, ভাবের আধিপত্য, মানে আইডিয়ার আধিপত্য। তো ভাবাধিপত্য হলো সাংস্কৃতিক বা ভাবের বা চিন্তার আধিপত্য। কোনো একটা মানব গোষ্ঠী যদি কোনো কারণে এমন একটা পর্যায়ে পৌঁছায়, কলোনির মধ্য দিয়ে অথবা যে কোনোভাবেই, যে তার নিজের সংস্কৃতি, ইতিহাস, নিজের বিকাশের ইতিহাসকে মনে করে যে সঠিক না, এবং তার নিজের অবস্থানকে অন্যের তুলনায় খাটো মনে করে, হেয় মনে করে, তখন যার তুলনায় সে নিজেকে হেয় মনে করে, সে একটা আধিপত্যের সুযোগ পায় এবং এইভাবে হেজেমনিক রিলেশন তৈরি হয়। ধরা যাক যে ইউরোপের লোকজন, ইংল্যান্ডের লোকজন বাংলাদেশে এসছে, বাংলাদেশে উপনিবেশ কায়েম করেছে, ভারতে উপনিবেশ কায়েম করেছে। করার পর ওরা ইংরেজি সাহিত্য, ইউরোপীয় দর্শন, ইউরোপীয় রাষ্ট্রচিন্তা, ইউরোপীয় সমাজচিন্তা সমস্ত কিছুকেই বড় বলে, মহৎ বলে প্রচার করেছে। আর স্থানীয় যা কিছু আছে সবকিছুকে অসভ্য বর্বরদের সাহিত্য, বর্বরদের সংস্কৃতি বলে বাতিল করে দিয়েছে। স্কুল কলেজে পাঠ্য করেছে হচ্ছে ইংরেজি সাহিত্য, ইউরোপীয় দর্শন, সমাজতত্ত্ব। এর ফলে বাংলাদেশের মানুষের মধ্যে যারা ছোটবেলা থেকে এইসব পড়ে বড় হয়েছে, তাদের মধ্যে একসময় বিশ্বাস করতে শুরু করেছে তারা যে হ্যাঁ, নিশ্চয়ই আমার ইতিহাস, আমার সংস্কৃতি, আমার বিকাশের ধারা, আমার বিকাশের ইতিহাস নিশ্চয়ই সঠিক নয়। মানুষ হিসেবে তারা হয়তো আমাদের চেয়ে বেশি যোগ্যতর। এই অবস্থাটা তৈরি হওয়ার পরেই
ইংল্যান্ডের মানুষের সাথে বাংলাদেশের মানুষের একটা হেজিমনিক রিলেশন তৈরি হয়েছে, ভাবের আধিপত্য করতে শুরু করেছে হচ্ছে ইংরেজরা বাংলাদেশের মানুষের উপরে, যদি ভারতের কথা বলি, ভারতের মানুষের উপরে। এই যে এই রিলেশন তৈরি হলো, এটি কিন্তু কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে এসছে। সেটা হচ্ছে স্থানীয়দের ইতিহাস, সংস্কৃতি এবং সমাজ বিকাশের ধারাকে বাতিল করে দেওয়া এবং প্রচার করা, এবং এক পর্যায়ে জোর করে তাদেরকে পাঠ্য পুস্তক পড়তে বাধ্য করা, যে পাঠ্যপুস্তকে উপনিবেশকের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাসকে বড় করে দেখানো হয়েছে এবং সেগুলোকে পড়ানো হচ্ছে। এর মধ্য দিয়ে এই হেজেমনি তৈরি হলো, এই হেজেমনিক রিলেশন তৈরি হলো। এটিকে বলে হেজেমনি, ভাবাধিপত্য। এটি নিজের ইতিহাস, সংস্কৃতি, সমাজতত্ত্ব, মানব গোষ্ঠী হিসেবে নিজের বিকাশের প্রতি মানুষকে বিরূপ মনোভাবাপন্ন করে তোলে। ফলে যে হেজেমনি চাপিয়ে দিচ্ছে তার প্রতি একটা বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি তৈরি হয়। এর ফলে উপনিবেশ আরো দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা বাড়ে। উপনিবেশের উপনিবেশ যেখান থেকে চলে গেছে, আমরা জানি পৃথিবীতে আর উপনিবেশ নেই, প্রায় শেষ। উপনিবেশের প্রভাবগুলো আরো দীর্ঘায়িত হয় এবং নিউ কলোনিয়াল অ্যাটিটিউডের মধ্য দিয়ে সেটি আবার নতুনভাবে মানুষের উপর চেপে বসে এই হেজেমনিক রিলেশনের মধ্য দিয়ে। ফলে এই হেজেমনিকেও ভালোভাবে বুঝতে হবে আমাদের। আমরা এ পর্যায়ে পোস্ট কলোনিয়ালিজম নিয়ে কথা বলবো, আমাদের মূল বিষয়। পোস্ট কলোনিয়ালিজম হলো একটা মনোভঙ্গি। এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম বের হওয়ার পরেই এই পোস্ট কলোনিয়ালিজম তথ্য হিসাবে, চিন্তা হিসাবে, মতবাদ হিসাবে অবয় পেতে শুরু করে। পোস্ট কলোনিয়ালিজম বলতে আমরা বুঝবো একটি মনোভঙ্গি, প্রাক্তন উপনিবেশিত জাতির মানব গোষ্ঠীর মধ্যে এই মনোভঙ্গি, যেখানে সে মনে করে যে উপনিবেশ তার ইতিহাস, সংস্কৃতি, সমাজ, অর্থনীতির সমস্ত জায়গায় এমন সব রূপান্তর ঘটিয়েছে তাতে সে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই ক্ষতির জায়গাগুলো চিহ্নিত করতে চায় এবং এগুলো কাটিয়ে উঠতে চায়, এই প্রভাব কাটিয়ে উঠতে চায়। উপনিবেশ চলে যাওয়ার পরে উপনিবেশের প্রভাব থেকে যায় উপনিবেশিত সমাজে, শিক্ষায়, সংস্কৃতিতে, তার বিশ্বাসে। সেজন্য সেগুলো সে চিহ্নিত করতে চায়, এগুলো কাটিয়ে উঠতে চায়। এটাই হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম এবং পোস্ট কলোনিয়াল অ্যাটিটিউড বা পোস্ট কলোনিয়ালিটি, যাই বলি না কেন। এই পোস্ট কলোনিয়ালিজম সম্পর্কে আমাদের 6 কিস্তি আলোচনায় একটি কিস্তি আলাদা আমরা নির্ধারিত করেছি, সেই জন্য আজকে এটা নিয়ে আর বেশি কথা বলার প্রয়োজন নেই। পোস্ট কলোনিয়ালিজম শব্দটি 50-এর দশকে ব্যবহার করা হয়েছিল, কিন্তু এখন পোস্ট কলোনিয়াল অর্থে, উত্তর উপনিবেশী অর্থে ওইভাবে ব্যবহার হয়নি, এটি কয়েন হয়েছে। এটি অবয়ব পেয়েছে হচ্ছে 80-এর শেষ এবং 90 দশক ধরে পোস্ট কলোনিয়ালিজম। 78 সালে ওরিয়েন্টালিজম বের হওয়ার পরেই এই সংক্রান্ত আলোচনা শুরু হয় এবং ধীরে ধীরে 90 দশকের মধ্যে পোস্ট কলোনিয়ালিজম একটি তাত্ত্বিক রূপ পায়। এডওয়ার্ড লুইস সাইদকে মনে করা হয় পোস্ট কলোনিয়ালিজমের গুরুত্বপূর্ণ উদ্গাতা। এছাড়া ফ্রান্স ফানু, এম এ সিজার, গায়ত্রী চক্রবর্তী, স্পিবাক, হোমি বাবা, তালাল আসাদ, নৌগোগি থিয়ঙ্কা, একিলি এমবেম্বে, আরো অনেকে আছেন যারা পোস্ট কলোনিয়ালিস্ট থিওরিটিশিয়ান হিসেবে পৃথিবীতে খ্যাতনামা। এছাড়াও পোস্ট কলোনিয়ালিজমের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতিটি দেশে, প্রতিটি জাতির মধ্যে কলোনি একভাবে কাজ করে না, উপনিবেশের ক্ষয়ক্ষতিও একরকম না। ফলে প্রতিটি দেশে পোস্ট কলোনিয়াল অ্যাটিটিউডও একটু ভিন্ন হতে বাধ্য। ফলে দেশে দেশে এই যে ভিন্নতা, এটি নিয়ে সেই সংশ্লিষ্ট দেশে, সেই সংশ্লিষ্ট মানবগোষ্ঠী থেকেও তাত্ত্বিকরা কাজ করছেন। তার মানে দেশভিত্তিক, সংস্কৃতিভিত্তিক, জাতিভিত্তিক তাত্ত্বিক পার্থক্য আছে। সেই পার্থক্যের ভিত্তিতে যারা কাজ করেন, ফলে স্থানিক তাত্ত্বিক পোস্ট কলোনিয়াল থিওরিটিশিয়ানও আছেন। সেগুলো অনেক নামও, সেগুলো বলার প্রয়োজন নেই, কিন্তু যাদের নাম বললাম এরা হচ্ছে সারা পৃথিবীতে বেশ আলোচিত এবং গুরুত্বপূর্ণ চিন্তক হিসাবে স্বীকৃত। পোস্ট কলোনিয়ালিজম সম্পর্কে আমি যেটা বললাম, পরে আবার আমরা একটা আলাদা কিস্তিতে যেহেতু আলোচনা করবো, এখানে আর আমরা আলোচনা করতে চাইনি। এখন আমরা মিমিক্রাই নিয়ে কথা বলবো। মিমিক্রাইকে বাংলায় বলা যায় নকলামি। নকলামি মানে নকল করা। আমরা ছোটবেলায় শুনেছি যে নকলামি একটা খাঁটি বাংলাদেশের মানুষের মুখের ভাষার শব্দ, নকলামি বা অনুকরণ করা।
ব্যবহার আছে জীববিজ্ঞানে। জীববিজ্ঞানে মিমিক্রাই বলা হয় হচ্ছে, আমরা জানি যে কিছু কিছু প্রাণী আছে বা উদ্ভিদ তার ক্যামুফ্লাজ ধারণ করে, বর্ণচোরা রূপ ধারণ করে। যেমন গিরগিটি আছে, সাপ আছে, ব্যাঙ আছে, এরা সবুজ হয় যাতে সবুজ পাতা লতা পাতার সাথে মিশে থাকতে পারে। এটি করে আত্মরক্ষার প্রয়োজনে। এই আত্মরক্ষার প্রয়োজনে মিমিক্রাই, আবার আরেকটি আছে খুব আক্রমণাত্মক প্রয়োজনে মিমিক্রাই গ্রহণ করে এরা। শিকারের কাছে গিয়ে হাজির হওয়া এবং শিকারকে তার অজান্তেই আক্রমণ করা, এই জন্যও সে সবুজ রং ধারণ করে, এরকম কিছু প্রাণী আছে। তো এই মিমিক্রাই জীববিজ্ঞানের যে ভাষা, সেটি হচ্ছে খুব অবধারিত এবং অনিবার্য একটি ধারণা, প্রাণীর বিকাশের ক্ষেত্রে একটি অনিবার্য ধারণা। কিন্তু পোস্ট কলোনিয়ালিজমের যে মিমিক্রাই, এই ধারণা থেকে নেওয়া হয়েছে। মিমিক্রাই হচ্ছে আত্মরক্ষার প্রয়োজনে অন্যের রূপ ধারণ করা। উপনিবেশের মানুষ যখন অস্তিত্ব রক্ষার প্রয়োজনে উপনিবেশকের ভাষা, তার সংস্কৃতি, তার আচার প্রথা গ্রহণ করে, সেটিকে বলে মিমিক্রাই। এই ধারণাটি হোমিকে ভাবা, ভারতের মাইগ্রেটেড থিওরিটিশিয়ান, যিনি পরে ভারত থেকে চলে যান ইউরোপে এবং আমেরিকায়, তিনি এটিকে ব্যাখ্যা করেছেন। মিমিক্রাইকে তাকেই উদ্ভাবক মনে করা হয়। তো হোমিকে ভাবা যেটা বলতে চাইছে যে মিমিক্রাই অনেক সময় হুবহু অনুকরণ হয় না, কখনো কোনো ব্যঙ্গাত্মকভাবে একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়, কখনো কখনো নিজের অজান্তেই অনুকরণটি সঠিকভাবে করা হয় না। তার মানে তাহলে যে এসেনশিয়ালিস্ট যে ধারণা, যে উপনিবেশিকের সংস্কৃতি এবং ইতিহাস এবং আইডিওলজি অনিবার্য, সেটি আর থাকছে না। মিমিক্রাইয়ের মধ্য দিয়ে সেটির ব্যত্যয় করছে এবং সেটিকে সাবভার্সন করা হচ্ছে। এখান থেকেই মিমিক্রাইয়ের ধারণাটি এসছে। এবং এর সাথে সম্পর্কিত পরের ধারণাটি হলো হাইব্রিডিটি। সেটি নিয়ে আমরা কথা বলবো এখন। হাইব্রিডিটি হলো বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ, একাধিক সংস্কৃতির মিশ্রণ হতে পারে। আত্মপরিচয়ের ক্ষেত্রেও হাইব্রিডিটি হতে পারে। ধরা যাক যে ইরান থেকে একজন মানুষ বাংলাদেশে এসছে, সে 3 পুরুষ 4 পুরুষ ধরে বাংলাদেশে থাকে। সে পরিচয়ের ক্ষেত্রে তার ইরানি রুটের কথা বলার চেষ্টা করবে, আবার তার বাংলাদেশি পরিচয়কেও সে তুলে ধরবে। সে বলবে আমি একজন বাংলাদেশি, কিন্তু সেই সঙ্গে সে বলবে যে আমার পূর্বপুরুষ ইরান থেকে এসেছে, আমার মধ্যে ইরানের এই সাংস্কৃতিক চিহ্ন রয়ে গেছে। আবার এই পরিবারের সাথে যদি আরেকজন আরব দেশের একজন লোক এসে যুক্ত হয়, কিংবা আফ্রিকার একজন লোক যদি এসে যুক্ত হয়, তাহলে 3টি সংস্কৃতির একটা মিশ্রণ তৈরি হচ্ছে। হাইব্রিডিটি হচ্ছে এই সংস্কৃতি এবং আত্মপরিচয়ের মিশ্রিত যে অবস্থা, সেটিকে হাইব্রিডিটি বলে। তো হাইব্রিডিটির গুরুত্ব কোথায়? গুরুত্ব হচ্ছে এই যে তাহলে বাইনারি অপোজিশন যেটি, সেটি আর থাকছে না। আমি আর অপর, পাশ্চাত্য প্রাচ্য, পাশ্চাত্যের ভালোত্ব, প্রাচ্যের খারাপত্ব আর থাকছে না, এটি ভেঙে যাচ্ছে। পাশ্চাত্য এবং প্রাচ্য একসাথে হচ্ছে। একজন ব্রিটিশ মানুষ যখন একজন ভারতীয়র সাথে মিশে এবং তাদের বাচ্চা কাচ্চা হয়, কিংবা মানে বিয়ে শাদীর মধ্য দিয়ে যদি তাদের বাচ্চা কাচ্চা হয়, কিংবা মাইগ্রেশনের মধ্য দিয়ে, তাহলে নতুন একটা অবস্থা জন্ম হয়। সেটি আবার আরেক জাতের মানুষের সাথে মিশতে পারে, তাদের আইডেন্টিটিও একটা মিশ্রিত আইডেন্টিটিতে রূপান্তরিত হয়। এটি ভেঙে দিচ্ছে হচ্ছে যে বাইনারি অপোজিশন। হাইব্রিডিটি ভিতর থেকেই একটা সাবভার্সিভ ধ্বংসাত্মক প্রক্রিয়ায় বাইনারি অপোজিশনকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য হাইব্রিডিটিকে পজিটিভ অর্থে দেখা হয়। কিন্তু আমি এখানে বলে রাখি, মিমিক্রাই এবং হাইব্রিডিটিকে আমি পোস্ট কলোনিয়াল অ্যাক্টিভিটিজের পজিটিভ টুল হিসাবে দেখি না। এই কারণে যে হাইব্রিডিটিকে যদি আমি স্বীকার করি, তাহলে পোস্ট কলোনিয়াল যে কালচারাল আইকনগুলোকে আমাকে স্বীকার করে নিতে হবে। তার চেয়ে আমি মনে করি যে আমার যে শেকড়, আমার যে ইতিহাস, আমার যে সংস্কৃতি, তার আত্মবোধনের মধ্য দিয়ে, তার পুনর্জাগরণের মধ্য দিয়ে যে আমি যে জায়গায় পৌঁছবো, সেটি অধিকতর পরিষ্কার এবং অনেক বেশি জোরদার। যাই হোক, সেটি ভিন্ন আলাপ। আমরা এই পর্যায়ে কথা বলবো আইডেন্টিটি বা পোস্ট কলোনিয়াল আইডেন্টিটি। আইডেন্টিটি সম্পর্কে আমরা জানি নিজের সম্পর্কে সচেতন হওয়া, নিজের সম্পর্কে জানা,
মানুষ নিজেকে যেভাবে জানে সেই প্রক্রিয়াটি আমরা জানি দর্শন থেকে, যে সে নিজের অস্তিত্ব সম্পর্কে জানে যে আমি মানুষ, আমি অস্তিত্ববান। তারপর সে পরিপার্শ্ব সম্পর্কে জানে, তার জিওগ্রাফি সম্পর্কে জানে, তার দেশ, সে যে মেল বা সমাজের বাসিন্দা তার সম্পর্কে সে জানে। তো এই জানার মধ্য দিয়ে সে নিজের সম্পর্কে সচেতন হয়। তাহলে তার সচেতনতার মধ্যে একটা হচ্ছে আমি অস্তিত্ববান, সেটি আছে, আছে তার পরিপার্শ্ব, তার পরিবার, তার সমাজ, তার বাড়িঘর, তার জিওগ্রাফি, তার ভূগোল, তার ভাষা, তার ইতিহাস। ফলে এই সমস্ত কিছু নিয়ে এটা আত্মপরিচয়ের বোধ তার মধ্যে জাগ্রত হচ্ছে। পোস্ট কলোনিয়াল আইডেন্টিটি হচ্ছে উপনিবেশের পূর্বে যে ইতিহাস, সংস্কৃতি, সমাজতত্ত্ব, চিন্তার জায়গায় তার পূর্বপুরুষরা বেড়ে উঠেছিল, তার পরম্পরার মধ্যে নিজেকে আবিষ্কার করা, নিজের সম্পর্কে একটি বোঝন, একটি জানবুঝের অবস্থা তৈরি হওয়া, এটি হচ্ছে আইডেন্টিটি, পোস্ট কলোনিয়াল আইডেন্টিটি। পোস্ট কলোনিয়াল আইডেন্টিটি যখন তৈরি হয় মানুষের মধ্যে, তখন এসে কলোনিয়াল প্রভাবগুলো কাটিয়ে নিজের শিকড়ে ফেরার চেষ্টা করে। আরেকটি টার্ম আমাদের আলোচনায় আসতে হবে, সেটি হচ্ছে ডায়াসপোরা। ডায়াসপোরা বলতে বোঝায় সেই সব মানুষ যারা কলোনির কারণে অথবা অন্য কোনোভাবে নিজের থেকেই মাইগ্রেট করে অন্য জায়গায়, অন্য দেশে গিয়ে বসবাস করতে শুরু করেছে। এরা হচ্ছে সেই দেশের নিরিখে ডায়াসপোরা। এই ডায়াসপোরা খুব গুরুত্বপূর্ণ একটি বাস্তবতা, কারণ ব্রিটিশ উপনিবেশের সূত্রে, ফ্রেঞ্চ উপনিবেশের সূত্রে প্রচুর পরিমাণ লোক আফ্রিকা, আরব অঞ্চল, এশিয়া, চায়না, এরা বিভিন্ন ইউরোপীয় দেশে এবং আমেরিকায় গিয়ে জায়গা করে নিয়েছে, এখানে তাদের নিজেদের সমাজ গড়ে তুলেছে। অনেক জায়গায়, যেমন চায়না টাউন আছে এক জায়গায়, লিটল ইন্ডিয়া নামে একটা জায়গা আছে। এইসব যে ডায়াসপোরা লোকজন ওইখানে গিয়ে তারা নিজেদের মতো করে একটা সমাজ গড়ে তুলেছে। সেটি ইন্ডিয়ান সমাজ না, আবার যে দেশে গেছে ঠিক পুরোপুরি সেই দেশের সমস্ত কিছুই ওখানে বজায় থাকে না। এই ডায়াসপোরা আরেকটা বাস্তবতা এবং কলোনির বাস্তবতা। এরপরে আমরা কথা বলবো গ্লোবালাইজেশন নিয়ে। গ্লোবালাইজেশন এটি তুলনামূলকভাবে আধুনিক ধারণা, মানে অনেক পরের ধারণা, আধুনিক না, সাম্প্রতিক ধারণা সেটি বলতে চাচ্ছিলাম। সেটি হচ্ছে যে বাণিজ্য, যোগাযোগ, সাংস্কৃতিক আদান প্রদান এবং এইরূপ নানা রকম যোগাযোগের মধ্যে দিয়ে পৃথিবীর মানুষ খুব একজন আরেকজনের কাছে এসে গেছে যোগাযোগ ব্যবস্থার মধ্যে দিয়ে, এবং একটা একীভূত নেটওয়ার্কের মধ্যে এসে গেছে, মানে গ্লোবালাইজেশনের বক্তব্য হচ্ছে এটা। তাহলে বাইনারি অপোজিশন কিন্তু আর থাকছে না। প্রাচ্য উৎকৃষ্ট, প্রাচ্য নিকৃষ্ট, পাশ্চাত্য উৎকৃষ্ট, এই যে বাইনারি অপোজিশনের বিষয়টি আর এখানে থাকছে না। গ্লোবালাইজেশন বাইনারি অপোজিশনকে ভেঙে দিচ্ছে। এটি কোনো কোনো পোস্ট কলোনিয়ালিস্ট মনে করেন, কিন্তু আমি সেটি মনে করি না। এখানে আমি যেটি বলতে চাই, গ্লোবালাইজেশনের মধ্যে নেতিবাচক প্রবণতাগুলো আমাদের চিহ্নিত করতে হবে। গ্লোবালাইজেশন বলতে আমরা পৃথিবীতে এখন যেটি দেখছি, সেটি দেখছি হচ্ছে ইউরোপ এবং আমেরিকার সংস্কৃতি, চিন্তা, আইডিয়া ব্যাপক হারে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া গ্লোবালাইজেশনের নামে। আমি টেলিভিশনে গ্লোবালাইজেশনের কথা ধরতে পারি না। এই যে বাংলাদেশের টেলিভিশনের গ্লোবালাইজেশনের কারণে সারা পৃথিবীর বিভিন্ন চ্যানেল আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি, গ্লোবালাইজেশন হয়েছে, এগুলো আমরা দেখছি। এর পরিণাম কি হয়েছে? এর পরিণাম হয়েছে সারা পৃথিবীর সাংস্কৃতিক আইকনগুলো আমাদের মধ্যে জায়গা করে নিয়েছে মহত্তর সাংস্কৃতিক চিহ্ন হিসেবে। কেন? কারণ আগেই এদের সাথে আমার একটা হেজিমনিক রিলেশন তৈরি হয়েছে। গ্লোবালাইজেশন যদি একটা সমতল ভূমিতে গড়ত, এই হেজিমনিক রিলেশনটা যদি না থাকতো, তাহলে হতো এটি স্বাভাবিক আদান প্রদান এবং এটা বৃহত্তর নেটওয়ার্কের বিষয়। কিন্তু যখন এই একটা হেজিমনিক রিলেশন থাকা অবস্থায় জিনিসটি ঘটেছে, তখন এই গ্লোবালাইজেশন আসলে আধিপত্যের সুযোগ আরো বাড়িয়ে দিয়েছে, নিউ কলোনিয়াল সম্পর্কগুলোকে আরো দীর্ঘমেয়াদী করতে সাহায্য করছে। গ্লোবালাইজেশন বলতে আমি বুঝতে পারছি না যে আমার কালচার আমেরিকায় চলে যাচ্ছে, তা না, আমেরিকার কালচার আমার মধ্যে আসছে। আমাদের টিভিতে দেখেন, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে সব ভারতীয় চ্যানেল দেখানো হচ্ছে, ফলে ভারতের শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিশেষত ধর্মীয় আচারগুলা আমাদের মধ্যে ঢুকছে। আমাদের বাচ্চারা এগুলো মুখস্থ জানে, হিন্দিতে কথা বলতে পারে, কিন্তু ভারতে, বাংলাদেশে কোনো টিভি চ্যানেল দেখানো হচ্ছে না। ফলে এই যে অসম অবস্থা পুঁজির এবং নেটওয়ার্কের, ফলে বড় দেশগুলো, বড় অর্থনীতির দেশগুলো
এবং বড় জনসংখ্যার দিক থেকে বড় দেশগুলো বেশি সুবিধা নিচ্ছে গ্লোবালাইজেশনের ফলে। এটি নিউ কলোনিয়াল একটি অ্যাটিটিউড, এটিকে একটু নেগেটিভ দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে দেখতে হবে। ফলে গ্লোবালাইজেশনের নামে আবার নিউ কলোনিয়াল আইকনগুলো, নিউ কলোনিয়াল টুলসগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে আমরা এ বিষয়েও সতর্ক থাকতে হবে আমাদেরকে। এটি একটি পোস্ট কলোনিয়ালিজমের অংশ হওয়া উচিত, পোস্ট কলোনিয়াল অ্যাটিটিউডেরই অংশ হওয়া উচিত। এরপর আসছে এজেন্সি বা পোস্ট কলোনিয়াল এজেন্সি। এটি একটু আরো পরবর্তী ধারণা, একটু জটিল। সেটা হচ্ছে এজেন্সি বলতে সাধারণত আমরা এজেন্সি বুঝি যে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের এজেন্সি থাকে। এটি একটু ভিন্নভাবে বুঝতে হবে। পোস্ট কলোনিয়াল এজেন্সি হচ্ছে যখন একজন কলোনি, প্রাক্তন কলোনির মানুষ যখন সে বুঝতে পারে যে কলোনাইজাররা, উপনিবেশক শক্তি তার দেশ, সমাজ, তার বয়ান, তার সাহিত্য অনেক কিছুকে সে নষ্ট করেছে, তাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তার সাথে একটা হেজেমনিক রিলেশন গড়ে তুলেছে, ভাবাধিপত্যের কাজ চলছে তার উপর। তখন সে সচেতন হয় এবং সচেতন হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে এবং সে সক্রিয় হয়। এইসব প্রভাব কাটিয়ে তার নিজের বয়ান ফেরত পাওয়ার চেষ্টা করে, নিজের কণ্ঠস্বর তুলে ধরার চেষ্টা করে। এটি হচ্ছে পোস্ট কলোনিয়াল এজেন্সি। ব্যক্তির পর্যায়ে হতে পারে, এটি জাতীয় পর্যায়ে হতে পারে, যৌথ এজেন্সি হতে পারে। এটিকে বলে পোস্ট কলোনিয়াল এজেন্সি। তো এই নিজেদের বয়ান ফিরিয়ে আনা এবং সক্রিয় হলেই পোস্ট কলোনিয়াল এজেন্সি হবে। যদি সক্রিয় না হয়, যেমন ঈশ্বরচন্দ্র গুপ্ত ইংরেজদের নিয়ে অনেক ব্যঙ্গ কবিতা লিখেছেন, কিন্তু প্রতিবাদ করেননি এবং নিজের বরত্ব তুলে ধরেননি। ফলে তিনি পোস্ট কলোনিয়াল এজেন্সি না, কারণ তিনি পেসিভভাবে কলোনাইজড। কিন্তু নজরুল প্রতিবাদ করেছেন এবং তার নিজের সত্তা, নিজের বয়ানকে হাজির করেছেন। ফলে নজরুল হচ্ছে পোস্ট কলোনিয়াল এজেন্সি। আমরা এখন যে চেষ্টা করছি, আমরা বক্তৃতা করছি এবং আপনারা শুনছেন, আমরা হচ্ছে পোস্ট কলোনিয়াল এজেন্সি এই জন্যে যে আমরা কিছু একটা করার চেষ্টা করছি এবং কলোনির প্রভাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আমরা বুঝেছি এবং এখন বেরিয়ে আসার চেষ্টা করছি। এটি হচ্ছে পোস্ট কলোনিয়াল এজেন্সি। সক্রিয়ভাবে প্রতিবাদ করা, সক্রিয়ভাবে অংশগ্রহণ করা এবং প্রভাব থেকে, কলোনির প্রভাব কাটিয়ে উঠে নিজের বয়ানের মধ্যে ফেরা, নিজের কণ্ঠস্বর ফিরে পাওয়া, নিজের সমাজ, সংস্কার, সত্তা, সংস্কৃতিকে নিজের স্বাধীনতার সাথে, নিজের আস্থা এবং জ্ঞানের স্বাধীনতার মধ্য দিয়ে পুনরায় বয়ান করা এবং নির্ধারিত করা। এটি হচ্ছে পোস্ট কলোনিয়াল এজেন্সির কাজ এবং এটিকে পোস্ট কলোনিয়াল এজেন্সি বলে। আজকে যে ধারণাগুলো আমি আলোচনা করলাম, পরিভাষাগুলো, এগুলো হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পোস্ট কলোনিয়াল টার্ম। এর বাইরে আমি দুটি ধারণা নিয়ে কথা বলতে চাই, যেটি আমার নিজস্ব পরিভাষা। একটা হচ্ছে রিয়েলাইজেশন, পোস্ট কলোনিয়াল রিয়েলাইজেশন। আমি মনে করি যে পোস্ট কলোনিয়াল এজেন্সি হয়ে ওঠার আগে ব্যক্তিকে বুঝতে হয় যে কলোনি তার কি ক্ষতি করেছে নাকি ভালো করেছে। এই যে বোঝার প্রক্রিয়া, এটি একটা দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। এর মধ্য দিয়ে সে বুঝতে পারে যে তার ইতিহাস, সংস্কৃতি, তার বয়ান, তার সমাজতত্ত্ব, তার নিজের যা কিছু ছিল সেগুলোকে তুচ্ছ করে, হেয় করে, নেতিবাচক করে সেগুলো ধ্বংস করা হয়েছে, সেগুলো তার মন থেকে যেটিয়ে বিদায় করা হয়েছে। এর বদলে উপনিবেশকের সাহিত্য, সংস্কৃতি, আদর্শ, ভাবাদর্শ, চিন্তা তার মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটুকু বোঝার পর কিন্তু সে পোস্ট কলোনিয়াল এজেন্সি হতে পারে, নাও হতে পারে। ফলে এই রিয়েলাইজেশন, পোস্ট কলোনিয়াল রিয়েলাইজেশন, এই টার্মটা এখানে থাকা দরকার। যে পোস্ট কলোনিয়াল রিয়েলাইজেশন হচ্ছে ফার্স্ট স্টেপ পোস্ট কলোনিয়াল এজেন্সি হয়ে ওঠার ক্ষেত্রে। এবং যখন সে বুঝতে পারে, তার এই অবস্থাটাকে আমি বলেছি পোস্ট কলোনিয়াল মাইন্ড, উত্তর উপনিবেশী মন। আপনারা যারা জানেন যে এই নামে আমার একটি বই আছে, এই বইটি বাংলাদেশে প্রথমবারের মতো পোস্ট কলোনিয়ালিজম নিয়ে বিস্তৃত আলোচনা নিয়ে বইটি বের হয়। তো উত্তর উপনিবেশী মন মানে পোস্ট কলোনিয়াল মাইন্ড, পোস্ট কলোনিয়াল রিয়েলাইজেশনের পরপর ব্যক্তি, প্রাক্তন উপনিবেশের ব্যক্তি, যে বোঝন তার মধ্যে গড়ে উঠেছে কলোনি সম্পর্কে, যে কলোনি তাকে ক্ষতিগ্রস্ত করেছে, কলোনি তাকে হেজেমনিক রিলেশনে আবদ্ধ করে তার উপর আধিপত্য করছে, এবং কলোনি চলে যাওয়ার পরেও, রাষ্ট্রীয়ভাবে কলোনি, রাজনৈতিকভাবে কলোনি চলে যাওয়ার পরেও কলোনির প্রভাব প্রতিপত্তি রয়ে গেছে এবং কলোনির ক্ষমতা কাঠামো তাকে এখনো দাস করে রেখেছে। এটি যখন সে বুঝতে পারে, এটি হচ্ছে পোস্ট কলোনিয়াল মাইন্ড, কলোনি উত্তর মন, পোস্ট কলোনিয়াল মাইন্ড। এটি পোস্ট কলোনিয়াল এজেন্সি হওয়ার আগের অবস্থা।
ফলে এই দুইটি টার্ম আমি পোস্ট কলোনিয়াল রিয়েলাইজেশন এবং পোস্ট কলোনিয়াল মাইন্ড আমি ব্যবহার করি আমার পোস্ট কলোনিয়াল সম্পর্কিত আলোচনায়। এটি আমি বললাম। আরেকটি বিষয় আমরা এখানে কথা বলতে চাই, সেটা হচ্ছে কলোনিয়াল পাওয়ার স্ট্রাকচার, কলোনিয়াল পাওয়ার ডিনামিক্স। এটি একটি বিস্তৃত আলোচনা, তবে আমরা সংক্ষেপে বলি যে এই ক্ষমতা ভারসাম্যহীন ক্ষমতা, যেখানে কলোনাইজার হচ্ছে ক্ষমতার মালিক এবং ক্ষমতার একটা কাঠামো তৈরি করে, সেখানে ক্ষমতার শিকার হচ্ছে কলোনাইজড পিপল। এই ক্ষমতা কাঠামো উপনিবেশের সময়ে বিন্যস্ত হয়েছে এবং উপনিবেশ রাজনৈতিকভাবে চলে যাওয়ার পরেও, রাষ্ট্রীয়ভাবে কলোনিগুলা স্বাধীন হওয়ার পরেও এই কলোনিয়াল ক্ষমতা কাঠামো হুবহু টিকে রয়েছে। জাস্ট যে পরিবর্তনটা হয়েছে সেটা ক্ষমতা কাঠামোতে পরিচালক পদে আগে ছিল কলোনাইজার, এখন হচ্ছে এখানকার লোকেরাই এই ক্ষমতা কাঠামোর উপরে বসে এখানকার মানুষদেরকে আদারি করছে এবং কলোনিয়াল স্ট্রাকচারের মধ্যে, এই স্ট্রাকচারটি কলোনিয়াল এবং এটি এখনো বজায় রয়ে গেছে এবং এখানকার মানুষই একদল মানুষ আবার কলোনাইজারদের মতো হয়ে উঠেছে। এই ক্ষমতার যে কাঠামো, এই কলোনিয়াল ক্ষমতা কাঠামোর কারণে যে প্রথম যে সমস্যাটি হয় সেটা হচ্ছে কলোনিয়াল অ্যাটিটিউড থেকে, কলোনিয়াল প্রভাব থেকে বের হওয়া খুব দুরূহ হয়ে পড়ে। কারণ যারা এই কলোনিয়াল ক্ষমতা কাঠামো দখল করে এবং সেটি বজায় রাখে, তারা কলোনির বিষয়গুলো বজায় রাখতে সহায়তা করে। কারণ কলোনি প্রভাব কাটিয়ে ওঠার জন্য যেসব প্রক্রিয়ার মধ্যে তাকে যেতে হলে তাকে কলোনিয়াল ক্ষমতা কাঠামোকেও ভেঙে ফেলতে হবে, অস্বীকার করতে হবে। ফলে অস্বীকার করতে গেলে তার প্রভাব কমে যাচ্ছে সমাজের শাসন করা, শোষণ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে তাকে বেরিয়ে যেতে হচ্ছে। ফলে এই কলোনিয়াল ক্ষমতা কাঠামোকে সে বজায় রাখে। এটি হচ্ছে কলোনিয়াল পাওয়ার ডিনামিক্স বা কলোনিয়াল পাওয়ার স্ট্রাকচার। এটি আরেকটি ধারণা। আর আমি যেগুলো নিয়ে আজকে আলোচনা করলাম এগুলো হচ্ছে খুব জরুরি প্রাথমিক ধারণা পোস্ট কলোনিয়ালিজম, উপনিবেশবাদ, উত্তর উপনিবেশবাদ ও উপনিবেশকে বোঝার জন্য। আমি আগামী কিস্তিতে, আগামী রোববার আমি হাজির হব দ্বিতীয় কিস্তি আলোচনা নিয়ে। আমার এই সব আলোচনার সম্পর্কে কারো যদি কোনো কথা কিংবা প্রশ্ন থাকে আপনারা কমেন্টে উল্লেখ করেন, আমি পরে পর্যায়ক্রমে সেগুলোর জবাব দেব। আমি আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন যারা এই বিষয়ে আগ্রহী, আর সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। আমরা পরপর 6 কিস্তিতে পোস্ট কলোনিয়াল আলাপ নামে যেগুলো হাজির করব, যে আলোচনা, তার আপনাদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে সেগুলো আরো নিখুঁত এবং আরো প্রাণবন্ত হয়ে উঠবে, এই আশা রেখে আপনাদের সবার ভালো কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।